অবস্থা, পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, গণপ্রযোজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না, এইসব তো ডায়লগ আমরা শুনেছি। ভারতবর্ষে থেকে ভারতবর্ষের কালচার ভুলে গিয়ে এটা বৈদেশিক বিদেশের সে কালচার এনে আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। অনেক কষ্টে 2014-তে যখন মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, আর এগুলো সব উপর থেকে করা হয়েছে, উপরওয়ালাই করেন, যে এক নরেন্দ্র বিবেকানন্দজি চিকাগোতে গিয়ে ভারতবর্ষকে চিনিয়েছেন যে ভারত কি, সব ধর্মের প্রতি ভারতের সে সম্মান রয়েছে। এবং ভারতকে জানতে হলে অনেকে বলছে বিবেকানন্দকে জানতে হবে। আর আরেক নরেন্দ্র মোদী আবার নতুন ভাবে ভারতকে চেনাচ্ছে সমস্ত পৃথিবীকে। আমরা এখন খুব অত্যন্ত আনন্দের বিষয় যে এইরকম একটা যোগ আমরা পেয়েছি। আমার মনে আছে যে আমার সময়ে ছিল, আমার পূর্বের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের সরকার আসার, ওনার সময়ও উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, উনি আমরাও শুনতাম যে স্বর্ণযুগ চলছে। তো উনি আমাকে একদিন বলছিলেন, আরে আমি তো স্বর্ণযুগ, আমি যখন প্রথমে অফিসে ঢুকে আমি অফিসারদেরকে বললাম যে ফাইলগুলো নিয়ে আসো তো, কোথায় সোনা টোনা পাওয়া যায় কিনা একটু দেখি। তো অফিসের ফাইলটাই খুলে স্বর্ণ তো আর খুঁজে পায় না, কিন্তু একটা জিনিস পেয়েছে, প্রায় 13,000 কোটি টাকা লোন ওনারা রেখে এসেছেন, সেটা উনি পেয়েছেন। এই হচ্ছে অবস্থা। আর আমাদের সময়ে সকাল থেকে রাত্রে অবধি যে বলা হয়েছে যে কিভাবে সাধারণ মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন হবে। আপনি ফরগেট অ্যাবাউট দিস জাতি জনজাতি, মণিপুরি বা সংখ্যালঘু, এখানে তো সবার জন্যই হচ্ছে। আজকে ঘর দেওয়া হচ্ছে, এখানে সংখ্যালঘু কি আলাদাভাবে পাবে, এসটি আলাদাভাবে পাবে, সবার জন্য পাচ্ছে। এই যে সবকা সাথ, এই শব্দ যখন বা এই সেন্টেন্স যখন শুনলাম, বা আমি বললাম এটাও এইভাবেও জীবন চলতে পারে। এবং আজকে সমস্ত ভারতবর্ষের মধ্যে আপনারা দেখুন, যেখানে দিল্লির মতো জায়গায় 27 বছর পরে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, মোদিজির সরকার এসছে, এখানে উড়িষ্যাতে এসছে, অন্যান্য জায়গার মধ্যে বারবার বলছিল বোধহয় মহারাষ্ট্রতে যাবে, রাজস্থানেও যাবে, মধ্যপ্রদেশেও যাবে, আর বিহারও আবার যাবে করে। এই যে গুন্ডার রাজ, এই লালুর রাজ যে ছিল, সেখানে কি অবস্থা ছিল, সেখানে আজকে পর আজকে এনডিএ সরকার এসছে। এখন বাকি কোনটা রয়েছে? গঙ্গা তো উপর থেকেই বয়, সেটা শেষ কোথায় আসছে? বেঙ্গলও আবার সেই সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে আবার ওয়েস্ট বেঙ্গলও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সেখানে গড়বে। এই সরকার গঠনের অর্থই না, আমি জানি এটা কোনো রাজনীতির কোনো ভাষণ না এখানে, এবং আপনাদের যে উৎসব এখানে কিন্তু রাজনীতির বাইরে। কিন্তু আমি সরকার হিসেবে আপনাদের বলছি যে আপনাদের এই যে আনন্দ উৎসব কখন করবেন? যদি দেশে শান্তি প্রতিষ্ঠিত থাকে, যদি একটা ফিল গুডের একটা ভাবনা চিন্তা থাকে, আমার ছেলে মেয়েদের তাদের রাত্রে 12টা-1টার সময় যদি যায় কোথাও, সে নিশ্চিন্ত মনে যেতে হবে, কোনো জায়গায় কিচ্ছু হবে না। স্কুলে যাবে তার সুযোগ থাকতে হবে, কলেজে যাবে কলেজে পড়ার সুযোগ থাকতে হবে। আজকে সেই সুযোগ সুবিধা তখনই হবে যখন দেশে শান্তি থাকবে, রাজ্যে শান্তি সম্প্রীতি থাকবে। আমরা সেই ব্যবস্থা আমরা করছি এখন ত্রিপুরাতে। আগে ভাবুন, আমি উদয়পুরেও হসপিটাল আমার এখানে পোস্টিং ছিল কোনো এক সময়, আগরতলা থেকে যখন আসতাম আমার মনে হতো সে পাহাড় দিয়ে আসবো, যে কখন যে কি হবে বলা মুশকিল। দুই দিকে বিশালগড়ের এইদিকে আগুন জ্বলছে, এইদিকে আগুন জ্বলছে, কিরকম একটা অবস্থা ছিল আপনারা ভাবুন। কোথা থেকে আপনি সুস্থভাবে চিন্তা করে আপনি কিভাবে ডেভেলপমেন্ট করবেন? এই দিনগুলো 80 দাঙ্গার কথা ভুলে গেলে চলবে না। প্রায় 2000 থেকে 3000 জাতি জনজাতি লোকের মৃতদেহের উপর দিয়ে কিন্তু আজকে আমরা এখানে বসে আছি। আজকে দিল্লিতে যখন শিখ দাঙ্গা হয় তাদের নিয়ে খুব হইচই, কিন্তু এই ত্রিপুরার মতো জায়গার মধ্যে এতগুলো লোককে আমরা হারিয়েছি, এতগুলো লোক খুন হয়েছে এখানে, তাদের বিষয়ে কেউ কথা বলছে না। দুঃখ লাগে। তাদের সময়ে এখানে জনজাতি গোষ্ঠীর বিশেষ করে তাদেরকে কিছু লোককে তাদের সৃষ্টি এই উগ্রপন্থী সৃষ্টি করা,
এখানে আসবো কখন, কাকে ধরে নিয়ে যাবে, কাকে খুন করে নেবে, এবং তাদের সৃষ্টিকে এই যে ট্রেনের লাইনের বাইরে তাদের পরিচালিত করেছে। আমাদের সরকার আসার পর আজকে নর্থ ইস্টার্ন জোনে প্রায় 12টার থেকে 11টার মতো, 11টার থেকে 12টার মতো মৌ আমরা করেছি, অ্যাকর্ড করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজির নেতৃত্বে। আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে আমরা যখন গুয়াহাটি যেতাম, এক এক সময় ভয় লাগতো, গুয়াহাটি রেলওয়ে স্টেশনে না বোম ব্লাস্টিং হয়, আপনারা সবাই জানেন। নিরীহ মানুষ, তাদের প্রাণ চলে গেছে। ত্রিপুরাতে আমরা আজকে আগরতলা থেকে যদি উদয়পুর যেতাম 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা লাগতো, এসকর্ট ছাড়া যেতে পারতাম না। এখানেও সেম, 7 রুমের অবস্থা তো চিন্তাই করতে পারবেন না আপনারা, কি একটা অবস্থা ছিল। আজকে এখানে বাজে প্রায় 10টা, এতক্ষণে বাড়ি চলে যেতেন আপনারা। কোথার থেকে এই প্রোগ্রাম করবেন? এই মায়ের গমন, দুর্গা পূজা, সরস্বতী পূজা, আপনাদের সমস্ত সংক্রমা পূজা থেকে আরম্ভ করে যতগুলো পুজো হচ্ছে, আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলেই মনের শান্তিতে আপনারা কিন্তু সবাই একত্রিত হয়েছেন, যে না আমার ভয় নাই, আমার ডর নাই, আমার কোনো চিন্তা নাই। কারণ আমাদের কেউ একজন গার্জিয়ান আছে যিনি আমাদেরকে, আমি বলছি না যে সব 100% আমরা করতে পারবো, কিন্তু আমাদের প্রচেষ্টা আছে কিনা। আজকে মেডিকেল কলেজ হয়েছে এখানে, এখানে ডেন্টাল কলেজ হয়েছে এখানে। আমাদের সময়ে মাত্র 8 থেকে 9টা আসন ছিল, আজকে এখানে 450টা আসন হয়েছে। বিডিএস এর মাত্র একটা আসন ছিল, 63টা আসন হয়েছে। বিএসসি নার্সিং এর একটা আসন ছিল। সরকারি পর্যায়ে আমরা বিএসসি নার্সিং এর 50টা আসনের আমরা কলেজ খুলেছি। এখানে জিএনএম, এএনএম এবং ফার্মেসি কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, এখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, এখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি, ফিশারি ইউনিভার্সিটি, ভেটেরিনারি কলেজ। কোনটা না আপনারা বলুন। আপনাদের এখানের মধ্যে আমি হোমিওপ্যাথিক কলেজ একটা শুরু করছি, আমি আগরতলার মধ্যে যে স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল আছে, 75 কোটি টাকা তার জন্য স্যাংশন দেওয়া হয়েছে দিল্লির থেকে। আমি যখন বললাম আপনাদের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ, মেডিকেল কলেজ হবে আয়ুর্বেদিক, তার জন্য 75 কোটি টাকা দিয়েছেন হেলথ মিনিস্টার মহোদয়, ইউনিয়ন হেলথ মিনিস্টার। তো এই যে ডাবল ইঞ্জিনের সরকার যা চাই তাই দিচ্ছে, এবং মেইন উদ্দেশ্য কি? মানুষের সেবা আমাদের কাছে ধর্ম, সেবাই আমাদের কাছে ধর্ম। আজকে আমরা যদি সবাই ইউনাইটেড থাকি এবং ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট ঘুম থেকে উঠে খালি চিন্তা করবে কোনো ইস্যু পাওয়া যায় কিনা, কোনো ইস্যু পাওয়া যায় কিনা, এবং সেই ইস্যু ভিত্তিক যে ইস্যুগুলো কোনো ইস্যুই না, ইস্যু সৃষ্টি করে বিভ্রান্ত করে রাস্তায় নামা। আমি এখানে উদয়পুরে আমার মনে আছে যে কি বিষয়, একজন জনজাতি, উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এখানে, চাকমা বাবু, চাকমা সাহেব, ওনার সাথে দেখা হয়নি, তার জন্য তালা নিয়ে পরের দিন আন্দোলন, তালার ছড়ি নিয়ে তার মানে তার অফিস বন্ধ করে দেওয়া। এটা কোন ধরনের আইন, কোন ধরনের মানে আন্দোলন? রবিবার দিন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করে কথা বলবে রাত্রে 10টার সময়, 11টার সময়? অদ্ভুত। মানে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করো, তার মধ্যে যত ঘোলা মাছ, যত জল ঘোলা করা যাবে তার থেকে আসল মাছটা কিভাবে ধরা যায়, এই ধরনের সংস্কৃতি। দেখছে যে এইসব করে কোনো লাভের লাভ হচ্ছে না, আর মারধর তো আছে একটা, তোমার আমার মারো পিটো, যতটুকু পারো মারতে থাকো, আমাদের কথা যদি না শুনে মারবে পিটবে। আরে দেশে আইন কানুন আছে কিনা, আইনের শাসন আছে কিনা? এইসব আইনের শাসন যেহেতু রয়েছে, আমরা আইনের মাধ্যমে যেখানে বিশৃঙ্খলতা উশৃঙ্খলতা, সেখানেই শান্তির জন্য মাঝে মাঝে শক্তিও আমরা প্রয়োগ করব, এবং সেটা যতদিন অন্ততপক্ষে আমি মুখ্যমন্ত্রীর পদে আছি আমি সেটা করে যাব। বন্ধুগণ, আজকে এখানে আমার যে পূর্ববর্তী বক্তারা এখানে বিশেষভাবে আলোচনা করেছেন, আমরা চাই যে জনজাতি গোষ্ঠীর উন্নয়ন, আমরা চাই জনজাতিদের অনেক সমস্যা রয়েছে, কারণ আগে ওনাদের
জন্য কেউ কোনোদিন ভাবিনি, এবং আমরা তাদের উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি কারণ কি, দিল্লিতে যখন আমাদের লিডারদের সাথে আমি কথা বলি, দেখি বলে अरे यार जब तक ये सिविल ट्राइब और ट्राइब्स लोगों का अगर उन्नयन नहीं होगा कभी भी कुछ नहीं होगा। আজকে বিশ্বকর্মা যোজনা আপনারা ভাবুন, যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি, 13,000 কোটি টাকা, এই যে 18টা গ্রুপের, এই যে বারবার যারা এই যে কাঠমিস্ত্রি, আজকেও আমি দেখেছি মেলাতে বিশ্বকর্মা যোজনায় আমাদের ছেলে মেয়েরা কত সুন্দরভাবে ওরা ডেভেলপ করে গেছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। তো একের পর এক যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি, আমরা এখন তাদের কথা আমরা এখন ভাবি। এবং এটা ভাবার মানে এর জন্য না যে এটা তাদের থেকে আমাদের যে একটা রিলেশন সেটার জন্য না, তাদের দিস ইজ দেয়ার রাইট, তাদের অধিকারকে আমাদের তরফ থেকে দেওয়া। আমরা আগামী দিন সেইভাবে আমরা করব। এবং আমরা এই উৎসব উপলক্ষে আমি এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন, মঞ্চের নিচে বা সাইডে যারা উপস্থিত আছেন, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, আমরা সবাই বাঁচতে চাই, আমাদের ঐতিহ্যকে যেন আমরা না ভুলি, আমাদের ঐতিহ্যকে কেউ যেন নষ্ট না করতে পারে। নানাভাবে সে শিক্ষা দীক্ষার নামে নানাভাবে অনেকে চেষ্টা করবে, অনেকে স্ক্রিপ্ট নিয়ে প্রবলেম করবে, অনেকে ভাষা নিয়ে, আমরা ককবরক ভাষার প্রতি আমরা সবচেয়ে বেশি, আমাদের সরকার আসার পর ককবরক ভাষাকে উন্নয়নের আমরা চেষ্টা করছি। বিদ্বান ব্যক্তিদের আমরা তাদেরকে আমরা সেই সব জায়গায় আমরা বসিয়েছি। কাজেই এই দিকে আপনারা নজর রাখবেন, বাকি আমাদের সরকার দেখবে। আমাদের বিভিন্ন জায়গায় আজকাল আমরা দেখছি যে এটাকে নিয়ে সুশুরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা যা স্ট্যান্ড বাই, যা আমরা বলেছি সেটাই আমরা করব, তার বাইরে আমরা কিছু করব না। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেছেন যে নতুন ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, আমরাও বলছি নিউ ত্রিপুরা আমরা আগামী দিন করব, একসাথে আমরা থাকবো। আপনারা দেখেছেন গত এই 26 তারিখও আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন জনজাতি গোষ্ঠীর যারা লিজেন্ড ব্যক্তি তাদেরকে পদ্মশ্রী দিয়েছে। এই গত 26 তারিখ আরেকজন নরেশবাবু, ওনাকেও ওনার যে এই ককবরক ভাষায় হোক, বিভিন্ন ভাষায় পারদর্শিতার জন্য ওনাকেও আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। আমাদের এই মহারাজা ফ্যামিলিদের একজন, যা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমাদের যার কথা আমি একটু আগে বললাম, যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন, আজকে উনাকে তেলেঙ্গানার মতো জায়গার মধ্যে উনাকে গভর্নর করা হয়েছে এত বড় একটা রাজ্যে ত্রিপুরার থেকে, যেটা আগে কোনোদিন সম্ভব হয়নি। জনজাতি গোষ্ঠীর এক মহিলাকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, উনাকে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে সুযোগ দিয়েছেন। আমরা জানি জনজাতিদের জন্য কি করা উচিত। আমাদের কিছুদিন আগে এখানে সমাজপতিরা অনেকে আছেন, ওনাদেরকে 2000, আমাদের সরকার আসার পর ওনাদেরকে 2000 টাকা করে সমাজপতিদেরকে একটা সাম্মানিক দেওয়া হতো। এটা ভাতা না, কিন্তু আমি এসে বললাম যে এদের 2000 টাকা কেন দেওয়া হবে, ক্যাবিনেটের ডিসিশন নিয়ে ওনাদেরকে 5000 টাকা করলাম।